গ্রামের একদম শেষ মাথায় সেই পোড়ো বাড়িটা নিয়ে অনেক কথা প্রচলিত ছিল। লোকে বলতো ওটা নাকি ব্রিটিশ আমলের এক জমিদারের কুঠি। দিনের আলোতেও মানুষ ওই বাড়ির ছায়া মাড়াতো না। কিন্তু আমি আর আমার বন্ধু সুমন ঠিক করলাম লোককথা আর কুসংস্কারের সত্যতা যাচাই করতে আজ রাতেই ওখানে যাব। রাত তখন 1টা। পকেট টর্চের আলো ফেলে আমরা বাড়ির বিশাল কাঠের দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। কবজার সেই কর্কশ আওয়াজ যেন নিস্তব্ধ রাতটাকে চিরে ফেলল। ভেতরের বাতাসটা কেমন যেন ভারী আর স্যাঁতসেঁতে। দেয়ালে টাঙানো ধুলোমাখা বড় বড় তৈলচিত্রগুলোর চোখ যেন আমাদের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছিল। আমরা দোতলার একটি বড় ঘরের সামনে এসে দাঁড়ালাম। হঠাৎ সুমন ফিসফিস করে বলল, শুনতে পাচ্ছিস? কান পাততেই ভেসে এলো এক অদ্ভুত শব্দ, কোনো ভারী জিনিস মেঝেতে টেনে নিয়ে যাওয়ার আওয়াজ। ঘ্যাস ঘ্যাস। শব্দটা আমাদের ঠিক পাশের ঘর থেকেই আসছিল। আমরা ভয়ে পাথর হয়ে গেলাম। টর্চের আলো সেদিকে ফেলতেই দেখলাম ঘরের মাঝখানে রাখা একটি বিশাল কাঠের চেয়ার নিজে থেকেই নড়ছে। কেউ নেই, অথচ চেয়ারটা এমনভাবে দুলছে যেন কেউ তাতে আয়েশ করে বসে আছে। হঠাৎ একটা দমকা হাওয়ায় আমাদের একমাত্র টর্চটা নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে আমি সুমনের হাতটা শক্ত করে ধরলাম, কিন্তু সুমনের হাতটা কেমন যেন অস্বাভাবিক ঠান্ডা। মনে হলো যেন কোনো বরফের টুকরো ধরে আছি। আমি ফিসফিস করে ডাকলাম, সুমন? পাশ থেকে উত্তর এলো, কিরে, ডাকছিস কেন? আমি তো তোর উল্টো দিকে দাঁড়িয়ে আছি। আমার রক্ত হিম হয়ে গেল। আমি যার হাত ধরে আছি সে যদি সুমন না হয়, তবে অন্ধকারে আমার পাশে কে দাঁড়িয়ে? ঠিক তখনই আমার কানের কাছে কেউ একদম নিচু স্বরে বলে উঠল, আমাদের ঘর থেকে বেরিয়ে যাও। আমি তক্ষুনি সুমনের হাত বা জারি হোক ছেড়ে দিয়ে অন্ধকারের মধ্যেই দৌড় দিলাম। নিচে নেমে আসার সময় মনে হলো সিঁড়ির প্রতিটা ধাপে আমাদের পেছনে আরও অনেকগুলো পায়ের শব্দ শোনা যাচ্ছে। বাইরে এসে যখন আমরা বড় রাস্তায় পৌঁছলাম, সুমন হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল, তুই হঠাৎ আমার হাত ওভাবে মুচড়াচ্ছিলি কেন? আমি ওর দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারলাম না, কারণ ওর গায়ের জামার হাতায় আমি 4টে লম্বা নখের আঁচড় দেখতে পাচ্ছিলাম, যা মানুষের নখ দিয়ে হওয়া অসম্ভব। সেদিন থেকে আমি আর কখনো কোনো পোড়ো বাড়ির দিকে ফিরেও তাকাইনি। আজও মাঝরাতে সেই ঘ্যাঁস ঘ্যাঁস শব্দটা আমার কানে বাজে। মনে হয় কেউ হয়তো আমার ঘরের কোণেই চেয়ার টেনে বসছে।